হুমায়ূন আহমেদের তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণের নবম পর্বে আবার আপনাদের স্বাগত। এই অধ্যায়ে আমরা ফোকাস করছি প্রধান চরিত্র নবনীর ওপর। হ্যাঁ, নবনীর মানসিক অবস্থাটা এই পর্বে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ঠিক, ছুটি কাটাতে এসেও সে কেমন যেন ক্লান্ত, বিষণ্ণ। আমরা আজ দেখব তার এই অবস্থাটা। বাবার সাথে তার যে ছোট্ট কিন্তু খুব সিগনিফিক্যান্ট একটা কথা হলো সেটা। আর অবশ্যই শাহেদের সাথে প্রথম দেখার স্মৃতি। একদম, ওই ফ্ল্যাশব্যাকটা। তো আমাদের আজকের লক্ষ্য হল নবনীর এই যে একটা নির্লিপ্ত ভাব, এর পেছনের কারণগুলো একটু খুঁজে বের করার চেষ্টা করা। ঠিক কি চলছে ওর মনে। চলুন শুরু করি। হ্যাঁ, এই পর্বটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, কারণ একদিকে ছুটির একটা শান্ত পরিবেশ, কিন্তু চরিত্রদের ভেতরে ভেতরে চলছে নানা টানাপোড়েন। বাইরের শান্ত ভাবনার সাথে ভেতরের এই অশান্তিটা। ঠিক তাই, নবনীর যে পার্সোনাল ফিলিংস, তার বাবার যে প্র্যাকটিক্যাল দুশ্চিন্তা, আর ওই অতীতের ঘটনাটা, সব মিলিয়ে বেশ একটা জটিল বুনন তৈরি হয়েছে। বর্তমানের এই অস্বস্তি আর অতীতের ছায়া, এই মিক্সচারটাই খুব আকর্ষণীয়। প্রথমেই আমরা যেটা দেখি, নবনী কিন্তু নিজের ঘরে নেই। সে শুয়ে আছে বোন শ্রাবণীর ঘরে। আর তার ভীষণ ক্লান্তি লাগছে, শরীর এবং মন দুটোই যেন একেবারে অবসন্ন। ঘুমাতে চাইছে কিন্তু ঘুম আসছে না, আলোটাও সহ্য হচ্ছে না, কিন্তু উঠে গিয়ে যে পর্দাটা টেনে দেবে সেই এনার্জিটুকুও নেই। এই যে একটা অবস্থা, কি বলবো, একটা স্থবিরতা। হ্যাঁ, নিষ্ক্রিয়তা। এটাই মনে হয় তার মনের অবস্থার একটা প্রতিফলন। সে যেন সবকিছু থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছে। এই ক্লান্তিটা কি শুধু শারীরিক নাকি আরও গভীর কিছু? আমার তো মনে হয় এটা শুধু শারীরিক নয়, এটা একটা মানসিক ক্লান্তি, যাকে হয়তো অস্তিত্বগত ক্লান্তিও বলা যায়। ছুটিতে এসেও শান্তি নেই, বরং এক ধরনের বিচ্ছিন্নতা, একটা অবসাদকে গ্রাস করছে। আর ওই যে আলো সহ্য না হওয়া বা পর্দা না টানার ইচ্ছা। হ্যাঁ, ওটা হয়তো ওর ভেতরের একটা ইচ্ছে, বাইরের জগৎ থেকে নিজেকে আড়াল করা, নিজের অনুভূতিগুলো থেকেও হয়তো পালাতে চাইছে। এটা একরকম কি বলে, মানসিক আশ্রয় খোঁজা হয়তো। এর মধ্যেই এলেন তার বাবা জামিল সাহেব, মেয়ের খোঁজ নিতে। তিনিও বেশ চিন্তিত, বোঝাই যাচ্ছে। হ্যাঁ, আর তার কথায় একটা বিরক্তিও আছে যে বেড়াতে এসে সবাই মিলে অসুস্থ হয়ে পড়ছে, এটা ঠিক হচ্ছে না। তিনি ডাক্তার শামসুদ্দিনকে ডাকার কথা বললেন। এমনকি ঢাকা ফিরে যাওয়ার কথাও ভাবছেন। পরিস্থিতিটা তার কাছে বেশ বিরক্তিকর মনে হচ্ছে। তিনি ধারণা করছেন নবনী হয়তো সামনে পরীক্ষার রেজাল্ট আসছে, তাই নিয়ে টেনশন করছে। একটা স্বাভাবিক বাবার মতো চিন্তা আর কি। কিন্তু নবনী সে হেসে উড়িয়ে দিল ব্যাপারটা, বলল, পরীক্ষার সব প্রশ্নের জবাব জানি, অন্য কোনো প্রশ্নের জবাব জানি না। এই কথাটা, এটা কেমন শোনালো? এটাই তো আসল পয়েন্ট। এই কথোপকথনটা খুব গুরুত্বপূর্ণ। একদিকে বাবার প্র্যাকটিক্যাল উদ্বেগ, আর অন্যদিকে নবনীর এ হেয়ালোপূর্ণ উত্তর। অন্য কোনো প্রশ্ন কি হতে পারে এই প্রশ্নগুলো? সেটাই। এটা কি জীবনের কোনো বড় প্রশ্ন, সম্পর্কের জটিলতা, নাকি নিজের ভেতরের কোনো দ্বন্দ্ব? হুমায়ূন আহমেদ এখানে একটা রহস্য রেখে দিয়েছেন। নবনীর উত্তরটা যেন একেবারে অন্য একটা লেভেলে চলে গেল। ঠিক, যেন সিলেবাসের বাইরের প্রশ্ন। আচ্ছা, জামিল সাহেবের ওই যে কথাটা যে তারা ঠিকমতো ছুটি কাটাতে পারে না, বেড়াতে এসেও শরীর খারাপ হয়, এটা কি শুধু কথার কথা? না না, আমার মনে হয় এটা বেশ গুরুত্বপূর্ণ একটা পর্যবেক্ষণ। হয়তো এটা তাদের লাইফস্টাইলেরই একটা দিক। অবসর যাপনটাও যেন তাদের জন্য একটা স্ট্রেসের কারণ হয়ে দাঁড়ায়। হতে পারে। একটা পারফর্ম করার চাপ সবসময় থেকে যায়। হতে পারে। হয়তো সত্যিকার অর্থে রিল্যাক্স করতেই পারে না তারা। এই অসুস্থতাগুলোও হয়তো সেই যান্ত্রিকতারই ফল। জামিল সাহেব চলে যাওয়ার পরেই কিন্তু নবনীর মনে পড়ে যায় অতীতের সেই ঘটনাটা, শাহেদের সাথে প্রথম দেখা। হ্যাঁ, ফ্ল্যাশব্যাক। একেবারে অন্য একটা সময় চলে যাই আমরা। শ্যামলির বাসা, বাবা তখনও মন্ত্রী হননি। এক বৃষ্টির বিকেল, নবনীর মাথা ধরেছে, সে শুয়ে আছে। মিলু বুয়া এসে খবর দিল একজন লোক এসেছে, দেখা করতে চায়, আর স্পেসিফিক্যালি নবনীর সাথী। এই স্পেসিফিক ব্যাপারটা কিন্তু লক্ষ্য করার মতো। অবশ্যই। সে নিচে নেমে দেখে বসার ঘরে বিরাট একটা বর্ষার পেন্টিং, আর তার পাশে দাঁড়িয়ে একজন লম্বা সুদর্শন যুবক, শাহেদ। দৃশ্যটা কিন্তু দারুণ সিনেম্যাটিক। বৃষ্টির আবহাওয়া, আধো অন্ধকার, বিশাল একটা ছবি, আর একজন অচেনা আকর্ষণীয় পুরুষ যে বাড়ির মেয়ের নাম ধরে দেখা করতে এসেছে। হুমায়ূন আহমেদ দারুণভাবে এঁকেছেন দৃশ্যটা।
এটা বর্তমানের এই মন খারাপ করা পরিবেশ থেকে একদম আলাদা। ঠিক, এটা শুধু স্মৃতি নয়, এটা বর্তমানের যে শূন্যতা তার বিপরীতে অতীতের একটা তীব্র আবেগের মুহূর্ত। শাহেদ বলল সে নাকি ছবির সেলসম্যান, বন্ধুর আঁকা ছবি, দাম 10,000 টাকা। 10,000 সেই সময়ে বিশাল ব্যাপার। নবনী অবাক, অপ্রস্তুত, কিন্তু শাহেদের ওই আত্মবিশ্বাস আর সরাসরি ওর খোঁজ করা, ব্যাপারটা তো ভাবায়। এখানেই প্রশ্নটা আসে, আসলেই কি সেলসম্যান, নাকি এটা একটা অজুহাত নবনীর কাছে আসার? তার হাবভাব, তার ওই সরাসরি তাকানো। হ্যাঁ, আর এত দামি একটা ছবি, সবকিছু মিলিয়ে বেশ রহস্যময়। আচ্ছা, ওই যে 10,000 টাকা, ওই অঙ্কটার কি কোনো মানে থাকতে পারে? মানে ওই সময়ের হিসাবে তো বেশ বড় অঙ্ক। হয়তো নবনীর জীবনের সাধারণত্ব থেকে অনেক দূরের স্বপ্নের মতো কিছু। হতে পারে, একটা অবাস্তবতার ইঙ্গিত হয়তো। আর এই সন্দেহটাই কিন্তু করেছিল তার বোন শ্রাবণী। হ্যাঁ, শ্রাবণী, সে তো বাজি ধরেছিল। ঠিক, শ্রাবণীর কথা ছিল শাহেদ ছবি বিক্রি করতে আসেনি, সে আসলে নবনীর সাথেই দেখা করতে এসছে। ছবিটাও নাকি সে নিজেই কিনে এনেছে। বাহানা হিসাবে। হ্যাঁ, নবনী প্রথমে মানিনি, কিন্তু পরে তো শ্রাবণী বাজিতে জিতল। তার মানে শ্রাবণীর কথাই সত্যি ছিল। এই বাজি জেতাটা কিন্তু শুধু মজা নয়, এটা শাহেদের আসল উদ্দেশ্যটা প্রমাণ করে দেয়। ঘটনাটা আরও ইন্টারেস্টিং হয়ে যায়। কিন্তু প্রশ্ন হল, এই বিষণ্ণ মুহূর্তে, এই ক্লান্তি নিয়ে শুয়ে থাকার সময় নবনীর কেন এই স্মৃতিটা মনে পড়ল? সেটাই, এটা কি শুধু নস্টালজিয়া, অতীতের রোম্যান্স মনে পড়া, নাকি বর্তমানের কোনো অভাববোধ ওকে অতীতের দিকে ঠেলে দিচ্ছে? হয়তো শাহেদের ওই অ্যাটিটিউডটা, ওই আত্মবিশ্বাস, এখনকার এই স্থবিরতার ঠিক উল্টো। ঠিক, হয়তো ওইরকম কিছু একটা সে এখন মিস করছে। অথবা এমনও হতে পারে কি? যে এই স্মৃতিটা তার বর্তমানের কষ্টকে আরও বাড়িয়ে তুলছে, একটা কন্ট্রাস্ট তৈরি করছে, যে জীবনটা এত রঙিন ছিল সেটা এখন এমন কেন। এটাও তো হতে পারে, স্মৃতি তো সবসময় সুখের হয় না। একদম, অতীতের উজ্জ্বলতা বর্তমানের অন্ধকারকে আরও বেশি করে চোখে আঙুল দিয়ে দেখাতে পারে। শাহেদের সাথে পরিচয়ের ওই ঘটনার শেষটা কি ছিল, বা নবনী জীবনে সেটার প্রভাব কি, তা তো আমরা এখনো জানি না। হুমায়ুন আহমেদ প্রশ্নগুলো জিয়ে রেখেছেন খুব কৌশলে। হ্যাঁ, এই যখন ভাবনার স্রোত চলছে, তখনই আবার দরজায় টোকা। আবার মিলু বুয়া। হ্যাঁ, এবার ডাকছে ওর মা জাহানারা। নবনী বেরিয়ে এসে দেখে ভেতরের বারান্দায় বেতে চেয়ারে মা বসে। মায়ের অবস্থাও কিন্তু ভালো নয়। না, মুখ শুকনো, চোখ লাল, চুল ভেজা, বোঝাই যাচ্ছে তারও শরীর খারাপ। মাথায় হয়তো পানি ঢেলেছেন, কিন্তু তার চোখে মুখে একটা তীক্ষ্ণতা আছে। জামির সাহেবের উদ্বেগের চেয়ে জাহানারার অ্যাপ্রোচটা অন্যরকম, তাই না? বাবা যেখানে পরিস্থিতির জেনারেল দিকটা দেখছেন, মা সেখানে সরাসরি মেয়ের ব্যক্তিগত সমস্যাটা ধরতে চাইছেন। ঠিক, উনি অসুস্থ, কিন্তু মেয়ের দিকে পুরো মনোযোগ। তিনি সরাসরি জিজ্ঞেস করলেন নবনীকে কি হয়েছে তার। আর তুলনাটাও টানলেন। বললেন, কেন শ্রাবণী সেজেগুজে হাসতে হাসতে গেল আর সে দরজা বন্ধ করে শুয়ে আছে? এই তুলনাটা কিন্তু নবনীর ওপর একটা চাপ তৈরি করে। অবশ্যই, মা যেন বলছেন তোমার এই আচরণটা ঠিক না, এটা অন্যদের সাথে যাচ্ছে না। তার প্রশ্নগুলো শুধু উদ্বেগের নয়, কিছুটা জেরার মতো। তিনি দুই বোনের এই বিপরীত আচরণটা খেয়াল করেছেন। এবং তিনি বুঝতে পারছেন নবনী কিছু একটা লুকাচ্ছে। হ্যাঁ, জাহানারা শুধু মা নন, তিনি একজন পর্যবেক্ষকও। তিনি সহজে ছাড়ার পাত্রী নন। আর সবশেষে তিনি বললেন যে নবনীর সাথে তার কিছু জরুরি কথা আছে। এই কথাটা যেন সবকিছুর মধ্যে একটা নতুন মোড় নিয়ে এলো। একটা সাসপেন্স, এই জরুরি কথা কি হতে পারে? মাকে কিছু আঁচ করতে পেরেছেন শাহেদের ব্যাপারটা, নাকি অন্য কোনো ইস্যু? এটাই কাহিনীতে একটা উৎকণ্ঠা তৈরি করে দিল। পাঠক বা শ্রোতাকে পরের অধ্যায়ের জন্য একদম প্রস্তুত করে দেয় এই লাইনটা। জাহানারা কি মেয়ের মনের খবর পেয়ে গেছেন, নাকি তিনি সম্পূর্ণ নতুন কিছু বলবেন যা পরিস্থিতি আরও জটিল করবে? এই প্রশ্নগুলো নিয়ে এই পর্বটা শেষ হয়। তাহলে সব মিলিয়ে আমরা দেখলাম নবনী একটা বেশ জটিল মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, খুবই জটিল। ছুটির আরামের বদলে সে আরও বেশি ক্লান্ত, বিচ্ছিন্ন, পুরনো স্মৃতি, বিশেষ করে শাহেদের সাথে প্রথম দেখা, তাকে নাড়া দিচ্ছে। যা বর্তমানের সাথে একটা কন্ট্রাস্ট তৈরি করছে। বাবা চিন্তিত, কিন্তু হয়তো আসল জায়গায় হাত দিতে পারছেন না। আর মা, তিনি যেন কিছু একটা ধরে ফেলেছেন এবং সরাসরি কথা বলতে চাইছেন।
নবনী যেন একটা মোড়ের মাথায় বাড়িয়ে। যেখানে অতীত আর বর্তমান মিলেমিশে একাকার। এখন প্রশ্ন হল, এরপর কি? এই পর্বটা আসলে অনেক প্রশ্ন তৈরি করে। নবনীর ওই কথাটা, অন্য কোনো প্রশ্নের জবাব জানি না, এটা ঠিক কোন দিকে ইঙ্গিত করে? কোনো গভীর সংকটের কথা বলে? শাহেদের ওই এপিসোডটা কি শুধু একটা স্মৃতি, নাকি বর্তমান সমস্যার বীজ ওখানেই পোতা? আর জাহানারা, তার জরুরি কথাটাই বা কী? এই প্রশ্নগুলোই হুমায়ূন আহমেদের লেখার জাদু। তিনি পাঠককে ভাবনার জগতে ছেড়ে দেন। ঠিক। আর আমাদের জন্য হয়তো বড় প্রশ্নটা হলো, এই যে ছুটির মতো সময়, যখন মনে হয় সব ঠিকঠাক, তখনও মানুষের ভেতরে কত ধরনের অতৃপ্তি, কত শূন্যতা থাকতে পারে। এই আপাত শান্তির মুহূর্তগুলোই হয়তো অনেক সময় ভেতরের আসল সমস্যাগুলোকে বের করে আনে। মানে বাইরের পরিবেশ যাই হোক, ভেতরের জগৎটা নিজের নিয়মে চলে। একদম। হয়তো জীবনের এই অন্য প্রশ্নগুলোর উত্তর খোঁজার জার্নিটাই নবনীর কাহিনীর মূল সুর হয়ে উঠবে। এই নিয়েই হয়তো আমাদের আরেকটু ভাবা দরকার।